ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় প্রাণহানি বেড়ে ৪২। নিহতদের মরদেহ শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা। লঞ্চে আগুনে গুরুতর দগ্ধ রোগীদের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। বরিশালে পাঠানো হয়েছে মেডিকেল টিম। মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়টি শিগগিরই সমাধান হবে, প্রবাসীদের সংবর্ধনায় জানালেন প্রধানমন্ত্রী। কাল চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো প্রস্তুত কমিশন। রাজধানী সহ সারা দেশের গির্জাগুলোয় চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা ও উৎসব। করোনা মুক্তির আশায় বিশ্বব্যাপী প্রার্থনা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এমভি অভিযান ১০ লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া এক যাত্রী। তার দাবি, এরপরও লঞ্চটি মেরামত না করে চালানো হচ্ছিল। এদিকে ঝালকাঠিতে ৫ জনের মরদেহ শনাক্ত করতে পেরেছেন স্বজনেরা। বাকি ৩২ জনের মরদেহ নেওয়া হয়েছে বরগুনায়। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এখনো অনেক যাত্রী নিখোঁজ বলে দাবি করেছেন স্বজনরা। ঝালকাঠি সদর হাসপাতালের লাশকাটা ঘরে মরদেহ, বাইরে স্বজনদের আহাজারিতে ভারী সেখানকার বাতাস। একাদশ শ্রেণীর এই শিক্ষার্থী ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও আগুনে মৃত্যু হয়েছে তার মায়ের। খোঁজ মেলেনি বোন এবং ২ ভাগ্নে ভাগ্নির। দাও দাও করে আগুন জ্বলছে, আমার মারে আমি নামাইতে পারি। আমি বলছি মা নাম, ও বলে না, ও আনি আর নামতে পারে না। ১৪ বছরের ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা সঞ্জীবন হাওলাদার। কোনো সান্ত্বনাতেই থামছে না তার কান্না। স্বজনদের খোঁজে ছুটোছুটি করছেন অনেকেই। এদিকে লঞ্চটিতে ত্রুটি ছিল বলছেন বেঁচে যাওয়া যাত্রীরা। মা তোমার বাসাই ওরা গেছে গেছে, এই মায়ের বাসাইতে যাই আমার বুলফুল আমার শেষ। এখন আমার ওয়াইফের পাইছি মৃত, আর আমার মেয়েকে পাইছি, কিন্তু আমার 2টা নাতি, একটা ছেলে একটা মেয়ে, আর একটা মেয়েকে পাই না। ঝালকাঠিতে ময়নাতদন্ত হয়েছে ৩৬ জনের। বেশিরভাগ মরদেহ শনাক্তের পর্যায়ে নেই বলছেন চিকিৎসক। তার যে একটা লেবেল করা আছে, ওই লেবেলটা আমরা রাখতেছি। পরবর্তীতে যদি স্বজনরা তারা যদি ওই লাশ দাবি করে, তার স্বজনদের সাথে ডিএনএ টেস্ট করে ওটা করা হবে আর কি। প্রত্যেকটা লাশেরই আমরা ডিএনএ রাখতেছি। এদিকে ঝালকাঠিতে ৪ জন এবং বরিশাল মেডিকেলে ১ জন সহ ৫ জনের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩১ জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বরগুনায়। ৩২ জনের লাশ আমরা আমাদের এখানে এনে আগামীকাল পর্যন্ত রাখবো। এখানে যদি কোনো স্বজনরা তাদের লাশ শনাক্ত করতে পারেন, তাহলে আমরা তাদের স্বজনের নিকট সেই লাশগুলি হস্তান্তর করবো এবং অন্যান্য লাশগুলির ডিএনএ স্যাম্পল রেখে বাকি লাশগুলোকে আমরা দাফন করব। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে না, তাদের বরগুনায় দাফন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝালকাঠি। লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে সবশেষ খবর জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বরগুনার হাসপাতালে কতজন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন, কি পরিস্থিতি তাদের, আর যে ৩২টি মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? দেখুন, গতকাল অভিযান 10-এ যারা দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তারা ভর্তি আছেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঝালকাঠি সদর হাসপাতালে। এর মধ্যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৪৬ জন গতকালকে রাত পর্যন্ত, আমাদের কাছে যে তথ্য আছে। আর আশঙ্কাজনক বেশ কয়েকজনকে র্যাবের হেলিকপ্টারে করে গতকালই ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেহেতু শুরু থেকেই আসলে অভিযোগ উঠেছে এবং যেটি আসলে আমরাও দেখেছি যে বরিশাল মেডিকেলে কিন্তু বার্ন ইউনিট সেটি কিন্তু কার্যত অকেজো, যে কারণে অন্যান্য যে যে বিভাগটা চক্ষু বিভাগ সেখানে আসলে এই দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বরিশাল মেডিকেলে এই দগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার ঢাকার বার্ন ইউনিট থেকে এখানে নিয়ে আসা হয়েছে গতকালকে রাতে।
আর বরিশাল মেডিকেল এবং ঝালকাঠিতে যারা আছেন তারা এখন পর্যন্ত আসলে আর কারোর অবস্থার খুব একটা অবনতি হয় নাই বা কারোর মৃত্যু হয়নি, এটি আসলে আমরা সবশেষ সকাল পর্যন্ত জানতে পেরেছি। তবে আপনাকে আজকে বিষয়টি একটু জানাতে চাই যে গতকাল পর্যন্ত যে 36 জনের মরদেহর কথা আমাদেরকে বরগুনা জেলা প্রশাসন এবং ঝালকাঠি জেলা প্রশাসন জানিয়েছিল, এরপরে আসলে মৃতের সংখ্যা আমরা বরগুনা বা ঝালকাঠিতে আর বেশি দেখিনি। গতকালকে পর্যন্ত 5 জনকে তার পরিবার শনাক্ত করতে পেরেছে, 31 জনকে এখন পর্যন্ত আসলে শনাক্ত করা সম্ভব হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে আজকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, যে এরপরও যদি আরও কারোকে শনাক্ত করতে পারে পরিবারের সদস্যরা, সেই মরদেহ হস্তান্তর করা হবে। আর যদি কেউ শনাক্ত করতে না পারে সেক্ষেত্রে বরগুনা জেলা প্রশাসন তাদেরকে দাফন করবে। দাফনের বিষয়ে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে বেলা 11টার সময় সার্কিট হাউস মাঠে একটি সম্মিলিত জানাজা অনুষ্ঠিত হবে যাদের পরিচয় শনাক্ত করতে পারবে না। পরে পটকাখালী নামে একটি জায়গা আছে, যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে যে পরিচয় শনাক্ত যাদের করতে পারবে না তাদেরকে সেখানে দাফন করা হবে। তবে এরই মধ্যে গতকাল ঝালকাঠিতে এই সবার ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের সময় নিহত প্রত্যেকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বরগুনা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যার আত্মীয় স্বজন আসলে ডিএনএ নমুনা দিতে চান তাদের ডিএনএ নমুনা নেওয়া হবে। পরবর্তীতে আসলে ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হবে যে মৃতদের মধ্যে কে কার স্বজন। তবে প্রত্যেককেই দাফনের সময় একটি কবরে একটি নম্বর দিয়ে দেওয়া হবে, যাতে পরবর্তীতে ডিএনএ ফলাফল আসলে নিহতের পরিচয় যাতে শনাক্ত করা যায়। এবং একই সাথে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আজকে আরও 7 জনের পরিচয় আসলে জানা সম্ভব হতে পারে। তার মধ্যে এর কারণ হচ্ছে যে 7 জনকে কিছুটা চেনা যাচ্ছে। গতকাল যেহেতু স্বজনদের অনেকে বরিশাল মেডিকেল বা ঢাকা মেডিকেলে অন্যান্য স্বজনরা ভর্তি ছিল, যে কারণে অনেকেই হয়তো বা আসতে পারেননি, সে কারণে আজকে এই 10টা পর্যন্ত মরদেহগুলো আবার স্বজনদের দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। তো বরগুনা থেকে আমার কাছে এটি ছিল সবশেষ খবর। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এ বিষয় নিয়ে আরও জানাতে বরগুনা থেকে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, নিখোঁজদের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? স্বজনরা কি বলছেন? আর আজকে নদীতে অভিযান শুরুর কথা ছিল, সেটি শুরু হয়েছে কিনা? আসলে নদীতে যে অভিযানটা শুরু হওয়ার কথা ছিল ঝালকাঠিতে আসলে সকাল থেকে আসলে অভিযান কার্যক্রম শুরু হয়েছে। আর নিহতর যে স্বজনদের কথা বলছেন, যে নিখোঁজদের বিষয়, আসলে নিখোঁজের তালিকাটা এখনো ব্যাপক হারে রয়েছে, যেটা 50-এর ঊর্ধ্বে। আমি এই দেখেছি যে বরগুনায় যে এখন যে 31টা মরদেহ এখানে রয়েছে, এর বেশিরভাগই এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এই যে পরিচয় শনাক্ত করা যায়নি, এই 31টি যে মরদেহ, এটাও কিন্তু এদের ফ্যামিলির কাছে এরাও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো সেক্ষেত্রে বরগুনায় আজকে সকাল 8:30 থেকে এখন পর্যন্ত এই যে পরিচয় শনাক্তের যে সুযোগ করে দেওয়া হয়েছিল, সে এখন পর্যন্ত আসলে কাউকে শনাক্ত করা যায়নি। আর বেশিরভাগ যে মরদেহ রয়েছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। তার বেশিরভাগ অংশ শরীরের পুড়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তাদের নমুনা পরীক্ষা করা এই মুহূর্তে আসলে হ্যাঁ, সম্ভব, নমুনা ছাড়া আসলে এদের পরিচয় শনাক্ত করা সম্ভব না। তো সেক্ষেত্রে নমুনা জেলা প্রশাসকের পক্ষ থেকে নমুনা সংরক্ষণ করা হয়েছে এবং এরপরে যদি তাদের কোনো স্বজনরা আসে, সেই স্বজনরা তাদের নমুনা দিয়ে গেলে এবং ওই স্বজন এবং মৃত্যুদেহের নমুনার সাথে ম্যাচিং হলে, তো সেক্ষেত্রে আসলে এই মরদেহগুলো তাদেরকে হস্তান্তর করা হবে এবং বরগুনার যে কবরস্থানে মরদেহগুলো রাখা হবে এবং সেখানে প্রত্যেকে শনাক্ত করা হবে এবং নমুনা অনুযায়ী। এবং পরবর্তীতে যদি কোনো স্বজনরা সেই নমুনার সাথে মিলে যায়, তখন আসলে এই কবরগুলো তাদেরকে দেয়া হবে, কবরগুলো তাদেরকে চিহ্নিত করে দেওয়া হবে এবং পরবর্তী স্বজনরা যদি চায়, তো সেক্ষেত্রে এই কবর এখান থেকে তারা স্বজনরা নিয়ে যেতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে তেমনটা জানিয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের তাৎক্ষণিক 20,000 টাকা করে দেয়া হচ্ছে এবং আহতদের
15,000 টাকা করে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরো আসলে সহায়তা দেওয়া হবে আহতদের। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ একজন ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম হাবিব খান। এ নিয়ে এই ঘটনায় প্রাণহানি দাঁড়ালো 42 জনে। গুরুতর দগ্ধ আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। ভর্তি সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 250 কিলোমিটার দূরের ঝালকাঠির বিষখালী নদীতে লঞ্চে আগুনের ঘটনার আঁচ লেগেছে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও। শুক্রবার দুপুরের পর গুরুতর দগ্ধদের আনা হয় এখানে। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। 8 বছরের তামিম বরিশাল মেডিকেল থেকে ঢাকায় পৌঁছাতে পারলেও পথেই হারাতে হয়েছে তার 6 বছরের বোন মেহেরিনকে। বার্ন ইনস্টিটিউটে মা জেসমিন আক্তারকে সঙ্গে নিয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। আর হাবিবুর রহমানের অবস্থা দিশেহারা করে তুলেছে স্ত্রী সায়রা খাতুনকে। স্বজনদের সন্ধানে অনেকে আবার ভিড় করছেন বার্ন ইনস্টিটিউটে। বরিশালের চিকিৎসা ব্যবস্থা নিয়েও ক্ষোভ ঝেড়েছেন কেউ কেউ। বার্নের যে চিকিৎসা, মূলত বার্ন কোনো চিকিৎসা বরিশাল মেডিকেলে নাই, যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। আমি হতাশ হয়ে গেছি যে একটা এত বড় হসপিটালের মধ্যে কিভাবে একটা বার্ন ইউনিট না থাকে এবং একজন ডিউটিরত ডাক্তার না থাকে। সিআইটির সব আগুন হয়ে যায়, নিজের পোলো টোলো সব লাল হয়ে গেছে, হিট হয়ে গেছে, নিচের কার্পেট জানে পাড়াতে এনে আগুন। আমি কই যাবো, গেছি সাইডে, বেটারা ঠেললে আনা গেছে নদীর মধ্যে। ওদিক যাইয়া খালি যেন পায়ে ঠেকাইছে, 1 ঘন্টা খালি সাত হচ্ছে, যেন পায়ে ঠেকাইছে, এনে যাইয়ে খালি বলাই সামনের বাপ আমি এনে আছি, তুমি এনে আও। তবে দগ্ধদের দেখতে এসে এসব অভিযোগ অস্বীকার করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বরিশাল মেডিকেলে দগ্ধদের সেবায় আরও গতি আনতে এরই মধ্যে ঢাকা থেকে চিকিৎসক টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। 30%, 45%, 10% বার্নও আছে, কিন্তু সবারই ইনহেলেশন ইনজুরি, শ্বাসনালী পড়ে গেছে। আমরা এমনির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আমাকে টেলিফোন করছিলেন, উনি রোগীদের খবর নিচ্ছেন এবং সর্বাত্মক চেষ্টা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। মেডিসিন যা লাগে, ওষুধপত্র, অন্যান্য যে সরঞ্জামাদি যা লাগে সেটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওখানে যা যা চিকিৎসা যতটুকু যা আছে তা আরো বাড়তি এই সরঞ্জামাদি এবং চিকিৎসক পাঠানো হয়েছে। শুধু সড়ক পথ নয়, গুরুতর আহতদের হেলিকপ্টার যোগেও ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ 77 যাত্রীকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন বেশিরভাগ রোগীর হাত পা ও মুখমণ্ডল দগ্ধ হয়েছে। চেষ্টা চলছে সর্বোচ্চ চিকিৎসা সেবার। তবে হাসপাতালের বার্ন ইউনিট বন্ধ থাকায় তাদের চিকিৎসা চলছে সার্জারি বিভাগে। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালেও ভর্তি আছেন 43 জন। শুক্রবার সকাল 7টা থেকে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা শুরু হয়। একে একে অর্ধশতাধিক যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। তাদের বেশিরভাগের হাত পা এবং মুখমণ্ডল দগ্ধ হয়েছে। দগ্ধ রোগী ও তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। লঞ্চ মাঝখানে বারবার বন্ধ হয়ে যেতেছিল, তখনই আমরা বুঝতে পারছি যে কোনো ইঞ্জিনের সমস্যা আছে। তারপরেও তারা আমাদেরকে নামায় না দিয়ে তারা লঞ্চ তাদের মতো চালাচ্ছে। তারা উচিত ছিল আমাদের বরিশাল পর্যন্ত নামায় দেওয়া, আমরা তো ওখানে চলে আসতে পারতাম। চালায় থাকার পরে আমরা ঘুমাইছি 3টে, 3:30, 5 সময় ঘুমাইছি। ঘুমানোর পরে দেখি আর কি মানুষ চিল্লাপাল্লা করতে আছে, হঠাৎ উঠতে দেই ওই আমরা এই সাইডে পাওয়া লঞ্চে, এই সাইডে আগুন ধরছে। মানুষগুলো কেউ পড়ছে, আমার তো হারাই যাচ্ছে। আমি যদি আমার পরনে কাপড় চুপুর দেখে যে আমি যখন কাপড় চুপ ভিজে গেছে তখন আমি ডুবে যেতে লাগছি, তো কাপড় চুপুর ছিঁড়ে বেড়ে যখন হারাই দিচ্ছি তখন আমি বাসে উঠছি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম জানান, শুরু থেকেই তিনি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। 50 জন চিকিৎসক ও নার্সকে বিশেষ দায়িত্ব দিয়ে চেষ্টা চলছে দগ্ধ রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার। আমরা একটা টিম করেছি সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য। আর যেহেতু আমাদের রুমে ওভারলোডে, তো কিছু কিছু রুগীকে, ভালো রুগীকে আমরা বার্ন রুগী না, অন্য রুগী যেমন মেডিসিন, সার্জারি, এগুলোকে সদর হাসপাতালে ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি, যাতে বার্নের রুগীগুলোকে এক জায়গায় রেখে চিকিৎসা করা যায়। গেল রাত 3টার দিকে ঝালকাঠিতে লঞ্চের ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন
গোটা লঞ্চে ছড়িয়ে পড়ে দগ্ধ হন লঞ্চের বেশিরভাগ যাত্রী। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেন আরও অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানও শীঘ্রই হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের দেওয়া সম্বর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার আহ্বানও জানান তিনি। আয়োজিত আজকের অনুষ্ঠানের মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ভার্চুয়ালি। এ সময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা সবসময় তৎপর আছে, তাদের ষড়যন্ত্রও চলতে থাকবে, তবে ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই অব্যাহত রাখতে হবে অগ্রযাত্রা। আর প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে জানান, তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি মালদ্বীপের মুদ্রায় যেন দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালালের মাধ্যমে বিদেশ না যাওয়ার তাগিদও দেন তিনি। যাতে কারো নিজের কোনো ঘর বাড়ি বিক্রি করতে না হয়, যাতে কারো কোনো জমি জিরেত বন্ধক রাখতে না হয়, এবং কোনো জামানত ছাড়াও যাতে ব্যাংকের ঋণ পাওয়া যায়, সেই বিবেচনা করে এই প্রবাসী কল্যাণ ব্যাংক আমি প্রতিষ্ঠা করি। পাশাপাশি এই ব্যাংককে একটা নিয়মিত ব্যাংক করার জন্য 400 কোটি টাকা আমরা সরকার থেকে দিয়ে এই ব্যাংকটাকে আমরা চালু করে দিয়েছি। মালদ্বীপের বাজারে নতুন নতুন পণ্য রপ্তানির উদ্যোগের কথাও জানান শেখ হাসিনা। এছাড়া মালদ্বীপে থাকা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানও শীঘ্রই আসবে বলে আশ্বস্ত করেন তিনি। যারা নিজেরা হঠাৎ চলে এসেছেন, ঠিক মানে এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে একটা এমইও সই করা হয়েছে, যাতে করে এই সমস্যাটা না হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ভারতের চেন্নাই হয়ে মালদ্বীপের সঙ্গে বিমান চলাচল শুরুর বিষয়ে মালদ্বীপ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সময় দিয়েছেন সেজন্য মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাল চতুর্থ ধাপে স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এ ব্যাপারে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে কিনা, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে জানাবেন। ভোটারদের প্রত্যাশা কি বলছেন তারা? আসলে আগামীকাল যে 15টি ইউনিয়ন রয়েছে লক্ষ্মীপুরে, এই 15টি ইউনিয়নে কিন্তু ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাজিরপাড়া, উত্তর জয়পুর এবং ভবানীগঞ্জ যে ইউনিয়ন রয়েছে, 3টি ইউনিয়নে ইভিএমে, আর বাকি যে অন্য যে 12টি ইউনিয়ন রয়েছে সেগুলোতে ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। তো আসলে যে 15টি ইউনিয়ন রয়েছে, 15টি ইউনিয়নে কিন্তু 155টি যে কেন্দ্র রয়েছে, এর মধ্যে 120টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে কিন্তু সেই হিসাবে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছে প্রশাসন। কিন্তু এর বাইরে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা থাকবে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব আনসার নিয়োজিত থাকবে, এমনটি বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমি এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর আদর্শ সমাজ যে সরকারি উচ্চ বিদ্যালয়, এখান থেকে কিছুক্ষণের মধ্যে যে ব্যালটে যে ইভিএম রয়েছে, ইভিএমের যে 3টি ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু এই যে সরঞ্জামে দিয়ে পাঠানোর যে ব্যবস্থা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে, এমনটি এখানকে জানিয়েছেন যিনি জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন নাজিবুদ্দিন আমাকে জানিয়েছেন। এর বাইরে যে অন্য যে 12টি ইউনিয়ন রয়েছে সেখানে উপজেলা পরিষদের সামনে থেকে যে ব্যালট নির্বাচনের যে সামগ্রী রয়েছে সেগুলা পাঠানো হবে, কিন্তু ব্যালট আগামীকাল সকালে যাওয়ার কথা রয়েছে, এমনটি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কিন্তু আমি কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার পুলিশ সুপার ডক্টর এস.এম. কামরুজ্জামান, তিনি বলেছেন আগামীকালকে যে ভোট অনুষ্ঠিত হবে এটি অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং যেন মানুষ নির্বিঘ্নে এবং সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে অবস্থায় সেদিকে সতর্ক রয়েছে বাহিনীটি। এর বাইরে কিন্তু জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকর যেটি জানিয়েছেন যে প্রতিটি কেন্দ্রে কিন্তু প্রতিটি ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যে টহল সেটি স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত থাকবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেটি বলা হচ্ছে প্রশাসন এবং যে পুলিশের পক্ষ থেকে। কিন্তু এর মধ্যে কিন্তু আমরা অনেক প্রার্থীর সাথে কথা বলেছি, যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছেন ইতিমধ্যে তাদের এজেন্ট এবং সমর্থকদের হুমকি দুমকি দিচ্ছে কেন্দ্র থেকে সরে যাওয়ার জন্য, এমনটি বলা হচ্ছে। কিন্তু বশিকপুর ইউনিয়ন রয়েছে, হামসাদি,
বা যে ভবানীগঞ্জ, যে চন্দ্রগঞ্জ, উত্তর জয়পুর, এসব ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে কয়েকটি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো আসলে আগামীকালে যে ভোট সেটি যেন সুন্দর এবং শান্তিপূর্ণ হয় সেটি আশা করছেন এখানকার ভোটার এবং প্রার্থী সবাই। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। এই সাথে দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। জমে উঠেছে রাজধানী পিঠার দোকানগুলো, শীতের সাথে নগরে এসেছে গ্রামীণ উৎসবের আমেজ। বিসিবি ক্রিকেট অপারেশনসে আকরাম খানের স্থলাভিষিক্ত জালাল ইউনুস, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ একজন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। সেখানে চিকিৎসা চলছে আরও কয়েক দগ্ধ রোগীর। দগ্ধদের শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। যারা এখানে ভর্তি আছেন তাদের এখন কি পরিস্থিতি, চিকিৎসকেরা কি বলছেন? ঝালকাঠিতে লঞ্চে যে মর্মান্তিক অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে যারা দগ্ধ হয়েছেন বা আহত হয়েছেন তাদের মধ্যে 17 জন এখন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। 17 জনের মধ্যে 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে, আর বাকিদের অবস্থাও শঙ্কার বাইরের, অর্থাৎ শঙ্কামুক্ত তারা নন, এমনটি বলছেন এখানকার চিকিৎসকরা। আমি একটু আগে এখানকার চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে 2 জন আইসিইউতে আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক, এবং এর বাইরে যারা আছেন তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসকরা বলছেন যে তাদের কি পরিণতি ঘটে সেটি আসলে সময়ই বলে দিবে। তারা আপ্রাণ চেষ্টা করছেন তাদেরকে সারিয়ে তুলবার জন্য, এবং আপনি জানেন যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে বার্নের চিকিৎসা সেটি আন্তর্জাতিক মানের। সুতরাং এখানে যারা ভর্তি আছেন তারা ভালো চিকিৎসা পাচ্ছেন। চিকিৎসকরা বলছেন শ্বাসনালী যদি 20 ভাগের বেশি পুড়ে যায় তাহলে সেই রুগীকে আসলে বাঁচানো মুশকিল হয়ে যায়। শরীরের অন্যান্য অংশ দগ্ধ হওয়ার চেয়ে শ্বাসনালী পুড়ে গেলে সেটি অনেক বেশি গুরুতর তারা বলছেন। এবং এখানকার যিনি সমন্বয়ক আছেন ডাক্তার সামন্তলাল শাহ, তিনি বলছেন যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যারা ভর্তি আছেন তাদের সেরা চিকিৎসা নিশ্চিত করবার পাশাপাশি এই ইনস্টিটিউট থেকে 7 সদস্যের একটি মেডিকেল টিম তারা ঝালকাঠিতে বরিশালে পাঠিয়েছেন, এবং সেখানে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের চিকিৎসার ব্যবস্থাও তারা করেছেন, এবং বিশেষজ্ঞ দল এখান থেকে পাঠানো হয়েছে। তো এখানে যারা ভর্তি আছেন যে 17 রোগী, চিকিৎসকরা বলছেন কেউ শঙ্কামুক্ত নয়। এটি আসলে এখানকার সবশেষ খবর। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কর্মী সম্মেলন করেছে বিএনপি। শুক্রবার সাতক্ষীরার একটি কনভেনশন সেন্টারে মহিলা দলের কর্মী সম্মেলন হয়। এই সময় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি জনসভার আয়োজন করে। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যেন ওই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণের পাশে দাঁড়ান। জনগণ আজকে পরিবর্তন চায়, জনগণ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, জনগণ আজকে তার সুচিকিৎসা চায়। শেখ হাসিনার পদত্যাগ বললেই তো পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপির আইনজীবীদের ব্যাখ্যায় সন্তুষ্ট নন আইনমন্ত্রী আনিসুল হক। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে আইনজীবী সমিতির সম্মেলনে প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। আমার সাথে বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি, কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার
যে আইনের উপরে ভিত্তি করে যে ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছি। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। ডিএমপিতে জায়গা সংকটের কারণে অবৈধ বাস ডাম্পিংয়ে দিতে পারছে না ভ্রাম্যমাণ আদালত। ফলে গতানুগতিক নিয়মে শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ সিটি কর্পোরেশন ও বিআরটি এর যৌথ অভিযান। সমস্যা সমাধানে মাতুয়াইলের ময়লার ভাগাড়ে রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ের কথা বলছে সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রতিবেদন অনুযায়ী রুট পারমিট ছাড়া ঢাকা এবং ঢাকার উপর দিয়ে চলে এমন বাসের সংখ্যা 1646টি। সিদ্ধান্ত হয় সেসব পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার। অভিযান চালাতে গিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। ডিএমপিতে জায়গার অভাব থাকায় রুট পারমিটবিহীন বাস ডাম্পিংয়ে দেওয়া যাচ্ছে না। যে পুলিশের যে ডাম্পিংগুলো আসছে জায়গা ফাঁকা নেই, যে কারণে আমরা ডাম্পিংয়ে পাঠাতে পারছি না। সংকট সমাধানে ডিএমপির উপর আর নির্ভরশীল থাকতে রাজি না সিটি কর্পোরেশন। বলছে বিকল্প ব্যবস্থাতেই ডাম্পিং করা হবে অবৈধ পরিবহন। প্রথম 2 দিন তারা গাড়িগুলোকে কই রাখবে না রাখবে কিছু কনফিউশন ছিল, এখন কিন্তু কোনো কনফিউশন নাই। আমি বলতে চাই মাতুয়েল আমাদের যে দক্ষিণে যে ময়লার ভাগাড় যেটা আছে, সে মাতুয়েলে যে ডাম্পিং প্লেস যেটা আছে, সেই ডাম্পিং স্টেশনে কিন্তু গাড়িরও ডাম্পিং ওখানে করে দেওয়া হবে জব্দ করে। প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা অনুযায়ী সড়কে শৃঙ্খলা ফেরাতে 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মতিঝিল থেকে ঘাটারচর পর্যন্ত একটি কোম্পানির বাস। তাই এই রুটে অবৈধ পরিবহনের বিরুদ্ধে শুরু হয় অভিযান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল চালু হলে স্টেশন থেকে কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হবে যাত্রীদের। অবকাঠামোর নকশা জটিলতায় দুর্ভোগ পোহাতে হবে মানুষকে। এছাড়া সংযোগ সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাও রয়েছে। মেট্রো রেলের শতভাগ সুফল পেতে এসব সমস্যা এখনই সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। তবে একে বড় সমস্যা মনে করছেন না মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজধানীর যানজট নিরসনে 2016 সালে মেট্রো রেল প্রকল্প হাতে নেয় সরকার, যা এরই মধ্যে দৃশ্যমান। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলে সফল পরীক্ষাও হয়েছে। প্রথম ধাপে মেট্রো রেলের যে লাইনের কাজ হচ্ছে সেটি MRT6। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই লাইনের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। স্টেশন থাকবে 17টি, অথচ কেবল উত্তরা, আগারগাঁও ও কমলাপুর থেকে বাসে ওঠার সুযোগ থাকছে। স্টেশনে যাত্রী ওঠানামা সিঁড়ি মিলছে সরাসরি ফুটপাতে। এতে সহজে চলাচলের সুযোগ নষ্টের শঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে তেমন কোনো সমস্যা হবে না। খুব বেশি যে এরকম পিক আপ ড্রপ ফ্যাসিলিটিস যদি করা হয়, তাহলে যে যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা বাধাগ্রস্ত হবে। কাজে দুনিয়ার কোনো দেশে করা হয় না, আমরা এটা করব না। আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক ব্যবস্থার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটা মিলিয়ে আমরা এই কাজগুলো করব। মেট্রো রেল নির্দিষ্ট লাইনে চলবে, সবার গন্তব্যও একরকম থাকবে না। সমন্বিত সুবিধা পেতে সংযোগ সড়ক ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সাথে স্টেশনে ওঠানামা সিঁড়ি ফুটপাত থেকে সরিয়ে নেওয়ার পরামর্শও তাদের। পথচারী বান্ধবতার যে অবকাঠামো, সেটা কোনোভাবেই কার্পণ্য করে কাজ করার উচিত হবে না। আগারগাঁও এলাকায় বিরাট কার্যক্রম চলছে। আমি মনে করি দ্রুতই ওই অন্যান্য প্যারালাল বা সমান্তরাল কার্যক্রমগুলো একীভূত বিন্যাসে নিয়ে আসতে পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। ঢাকা ও এর আশেপাশে গড়ে তোলা হচ্ছে 5টি মেট্রো রেল প্রকল্প। এর আওতায় থাকছে 128 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 17 মাসের অচলাবস্থার পর এবছরই আবার সচল হয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। হয়েছে এসএসসি, এইচএসসি পরীক্ষাও। তবে সড়কে নটরডেম ছাত্র নাইমের মৃত্যুতে বেগবান হয় হাফ ভাড়ার দাবিতে চলা শিক্ষার্থী আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। করোনার অচলাবস্থার মধ্যে জানুয়ারির শুরু থেকেই ওঠে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি। ক্যাম্পাসে হয় শিক্ষার্থী বিক্ষোভ। তবে দীর্ঘ অপেক্ষার পর 12 সেপ্টেম্বর খোলে স্কুল, কলেজ। সীমিত পরিসরে শুরু হয় ক্লাস। এরপর ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুলে দেয়া হয় সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। হলে উঠে ছাত্রছাত্রীরা, প্রাণ ফেরে ক্যাম্পাসে। এসএসসি ও এইচএসসি পরীক্ষাও ছিল এবছরের আলোচিত ঘটনা। 2020 সালে হয়নি এইচএসসি, এবছর কি হবে সে সংশয়ের অবসান হয় 14 নভেম্বর।
এসএসসি পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। আর এইচএসসি পরীক্ষা শুরু হয় 2রা ডিসেম্বর। তবে তা হয়েছে গ্রুপভিত্তিক আর 3 বিষয়ে। আবার এবছরই বাসে হাফ ভাড়ার দাবিতে সড়কে নামে শিক্ষার্থীরা। আর এর মধ্যেই শিক্ষা বছরের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে 24 নভেম্বরে। সেদিন বাসায় ফেরার পথে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় মারা যান নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান। এর বিচার ও নিরাপদ সড়ক চেয়ে চলে আন্দোলন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে ক্লাসে ফেরে তারা। চলতি বছর সীমিত পরিসরে চলেছে শিক্ষা কার্যক্রম। নতুন বছরে পুরো প্রাণ পাবে আশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌষের শীত জেঁকে বসার সাথে সাথে জমে উঠেছে রাজধানী পিঠার দোকানগুলো। নাগরিক ব্যস্ততায় শীতের পিঠা নিয়ে এসেছে গ্রামীণ উৎসবের আমেজ। পাড়া মহল্লা, অলিগলি আর অভিজাত দোকানগুলোতে বসেছে রকমারি পিঠার পসরা। সাধ্যমতো সেসবের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন নগরবাসী। ভাপা পিঠার ভাপি বলে দিচ্ছে পৌষের কথা। হিমহিম শীতে গরম ভাপা আর চিতই পিঠার স্বাদ নিতে বিভিন্ন অস্থায়ী দোকানে ভিড় জমাচ্ছেন রাজধানীর মানুষ। গ্রামে মাটির উনুনের পাশে বসে পিঠা খাওয়ার স্বাদই কিছুটা ভিন্ন উপস্থাপনায় মিলছে নগরীর এসব ভ্রাম্যমাণ দোকানে। বিকেল থেকে পরম যত্নে দোকানিরা পিঠা বানান ক্রেতাদের জন্য। দামও সাধারণের নাগালের মধ্যে। শীতের কালে তো এরকম আমেজ পিঠার ভালোই লাগে। এসব দেখলে ওই গ্রামের ওই সিনটা মনে পড়ে, তো ওই আমেজটা পাওয়া যায় আর কি। প্রতি বছরই শীত মৌসুম ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে বসে ভাপা পিঠার দোকান। সন্ধ্যার পর পিঠার দোকান ঘিরে তৈরি হয় ছেলেবুড়োর জটলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হরেক খাবার মিললেও পিঠার দোকানের প্রতি দেখা যায় বাড়তি আকর্ষণ। তাই শীত এলেই কিছুটা বাড়তি আয়ের আশায় পিঠার দোকান খুলেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। বাইরে সহজভাবে পাওয়া যায়, সহজভাবে খাওয়া যায়, এই জন্যই ভালো লাগে। সবাই মিলে খাচ্ছি, ভাপা পিঠার একটা আলাদা একটা ফ্লেভার পাচ্ছি। করোনার আগে আমরা দোকানদারি করছি, মনে করেন ভালোই, মনটা একটু কমে। নাগরিক ব্যস্ততায় ঘরে পিঠা বানানোর ফুরসত নেই মানুষের। তাই পাড়ার ভ্রাম্যমাণ বিক্রেতা কিংবা বেইলি রোডের অভিজাত দোকানই ভরসা। বেইলি রোডে ভাপা ও চিতই পিঠার পাশাপাশি পাওয়া যায় নকশি, দুধ চিতই, লবঙ্গ লতিকা, পাটিসাপটা, দুধকুলি, বিবিয়ানা সহ বাহারি সব পিঠা। পিঠা তো সবাই পছন্দ করে, আর শীতের পিঠা তো মানে অসাধারণ। ব্যাচেলার যারা থাকি তাদের জন্য তো বাসায় পিঠা বানানো হয় না, আর গ্রামে অতটা যাওয়া হয় না। দ্রব্যমূল্যটার দামটা একটু বেশির কারণে একটু আর কি আমরা ব্যবসা ওরকম প্রফিট করতে পারছি না। আমরা তো শুধু কাস্টমারের যে চাহিদাটা এটাই পূরণ করে যাচ্ছি। গ্রাম বাংলা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ পিঠা ব্যস্ত নগর জীবনে অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আর তাই তো বিভিন্ন সড়কের মোড়ে কনকনে শীতের মাঝে ধোয়া ওঠা পিঠার মিষ্টি সুবাস ক্ষণিকের জন্য ভুলিয়ে দেয় শহুরে যান্ত্রিকতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তায় জেগে ওঠা চরে ফসলে ভরে গেছে বালু প্রান্তর। ধূসর বালুচল এখন ঢেকে গেছে সবুজ পাতায়। কৃষি বিভাগ বলছে সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমে অন্তত 30 কোটি টাকার ফসল উৎপাদন হবে নীলফামারীর ডিমলা আর জলঢাকা উপজেলায় তিস্তার বুকে জেগে ওঠা 23 চরে। 2 মাস আগেও যে নদীতে ছিল অথই পানি, মানুষের চোখে মুখে ছিল বিষণ্ণতার ছাপ, এখন সেই তিস্তার বুকে সবুজ বিপ্লব। বিস্তীর্ণ বালুচরে আগামীর স্বপ্ন বুনছেন তিস্তাপাড়ের মানুষ। চরগুলোতে ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ সহ প্রায় 10 ধরনের ফসল চাষ করছেন কৃষকরা। ডিমলা উপজেলার ধনুগাছ চাপানি, খালিশা চাপানি, চর খড়িবাড়ি, টেপা খড়িবাড়ি, তিস্তা নদীর মোট 13টি চরে চাষযোগ্য জমির পরিমাণ 2945 হেক্টর। আর জলঢাকা উপজেলার 3 ইউনিয়নে ছোট বড় 10টি চরে 328 হেক্টর জমিতে চাষ হচ্ছে ফসল। তবে ডিজেল আর সারের দাম বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। দাবি সরকারি প্রণোদনা আর সুদবিহীন ঋণের। যেটা আবাদ করছি ওই তেলে মোবিলে সামান, আর কোথায় যান? যদি সরকার আমাদেরকে কৃষিবিদ লোন দেয় 6 মাস পর নেয়, তাহলে আমাদের খুব লাভবান হবে। কৃষক আন্দোলনের নেতারা বলছেন চরের কৃষকদের প্রণোদনার আওতায় আনা এখন সময়ের দাবি। কৃষকদের যদি একটা উন্নয়ন ঘটাইতে গেলে
ওদের ভর্তুকি যেটা এটা যদি সরকার করে তাহলে কিছুটা জীবন মান উন্নয়ন ফিরে আনা সম্ভব। কৃষকদের সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রতি বছরের ন্যায় এবছরও আবাদ হচ্ছে। এবছর আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় ফসলের মানও খুব ভালো আছে এবং আমরা আশা করছি যে অত্যন্ত কৃষক লাভবান এবং অত্যন্ত ভালো ফসল উৎপন্ন হবে। তিস্তা পাড়ের কৃষিতে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষের জীবন ও জীবিকা। তিস্তা নদীর এসব চরে কৃষির প্রসার ঘটালে কমে আসবে দারিদ্র্যের হার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ও সেবার মান বাড়াতে জেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় আবাসিক হোটেলে আদর্শ কর্মপদ্ধতি প্রণয়ন করা সহ 7টি সিদ্ধান্ত নেয় প্রশাসনিক আইনশৃঙ্খলা কমিটি। প্রশাসন ও হোটেল মালিকদের সমন্বয়ে কিভাবে পর্যটকের সেবার মান এবং নিরাপত্তা জোরদার করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। গত বুধবার কক্সবাজারে বেড়াতে আসা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর পর্যটন নগরীর নিরাপত্তা নিয়ে সর্বত্র প্রশ্ন ওঠে। পর্যটক ভাইদের বলবো যে জেলা পুলিশ আছে, টুরিস্ট পুলিশ আছে, জেলা প্রশাসনের কর্মকর্তা আছে, আমাদের তথ্য এবং অভিযোগ কেন্দ্র আছে। এগুলোতে আপনারা আমাদের সুনির্দিষ্ট নাম্বার আছে, সেই নাম্বারে বলবেন। কোথাও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমরা সেটার নিশ্চিত করব, কোনো প্রতিকার যাতে নিশ্চিত করতে পারি। তারুণ্যের শক্তি দেশকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে তরুণদের আরও বেশি আইটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী ইস্কাটনে কোডার্স ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যে কোনো ধরনের প্রযুক্তি ভিত্তিক জ্ঞান একজন মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে। এজন্য সবাইকে এমন শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। পরে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কোডার্স ট্রাস্ট বাংলাদেশ থেকে আইটিতে প্রশিক্ষিত নারীদের সনদপত্র প্রদান ও সেরা কৃতিত্ব অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংখ্যালঘু অধিকার নিয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছে সংসদ সদস্য, আইনজীবী ও সচেতন নাগরিক মহল। শুক্রবার রাজধানীর সিডপ মিলনায়তনে এক গোলটেবিল সংলাপে এই দাবি তুলে ধরা হয়। আলোচকেরা দেশের সাম্প্রদায়িক হামলাগুলোর সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন। শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার, ৭২ সংবিধানের মূল চেতনাকে ফেরত আনা সহ সংখ্যালঘুদের সুরক্ষা, বৈষম্য বিলোপ আইনের দাবিও জানান আলোচকেরা। যুব সমাজের মধ্যে সাংস্কৃতিক চেতনা, উগ্রপন্থা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন আলোচকেরা। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ধ্রুবতারা যুব উন্নয়ন ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আরমা দত্ত ও রানা দাস গুপ্ত সহ অনেকে। সঞ্চালনা করেন ধ্রুবতারার নির্বাহী পরিচালক অমিয় প্রাপন চক্রবর্তী। রাজধানী গির্জায় গির্জায় খ্রিস্ট জাগের মাধ্যমে শুরু হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। করোনা মুক্তির পাশাপাশি সুখী সমৃদ্ধ পৃথিবীর কামনায় প্রভু যিশুর কাছে প্রার্থনা জানিয়েছেন ভক্তরা। শনিবার বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে থাকছে প্রার্থনা সহ নানা আয়োজন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় খ্রিস্টজাগের আয়োজন। প্রার্থনায় প্রভু যিশুকে স্মরণ করেন ভক্তরা। বড়দিন উপলক্ষে যিশু খ্রিস্টের জন্মকাহিনী পাঠ ও ধ্যানে মগ্ন হন ভক্তরা। প্রভুর কাছে কামনা করা হয় মানবজাতির সুখ ও সমৃদ্ধি। 25 ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। তার জন্মদিনকেই বড়দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সৃষ্টির সময়ে আমাদের প্রত্যেককে পবিত্র করে সৃষ্টি করেছিলেন। একমাত্র তিনি আমাদের আবার পবিত্র করতে পারেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় পার করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সবাইকে ভালো রাখুক এই বিশ্ব করোনা
থেকে যেন সবাই মুক্ত পায়। সবাইকে নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই জানি একত্র থাকতে পারি। এই বছরটা ঈশ্বরের আশীর্বাদ আমরা খুব ভালোভাবেই কাটিয়েছি, আগামী বছর আরও যেন ভালোভাবে কাটাতে পারি। বড়দিনের অন্যতম বড় আকর্ষণ সান্তাক্লজ। লাল পোশাক, চোঙ্গা আকৃতির লম্বা টুপি পরা সাদা চুল দাড়িওয়ালা বৃদ্ধবেশী মানুষটি শিশুদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হন। তার কাছে উপহার পায় শিশুরা। প্রথমে চার্চে আসি, তারপরে ভিডিও গিফট গিভিং, সবাইকে ডিফারেন্ট গিফটস দিই, তারপর একসঙ্গে গান গাই, বাড়িতে গিয়ে মজা করি, খেলাধুলা করি, খাওয়া দাওয়া করি। ক্রিসমাস, সবাইকে শুভেচ্ছা। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে গির্জার বাইরে কোনো ধরনের জমায়েত না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়দিনের আয়োজন নিয়ে রাজধানীর তেজগাঁও চার্চে আছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, চার্চের আয়োজন সম্পর্কে আমাদের জানাবেন, আর ওখানে ভক্ত দর্শনার্থীদের কেমন উপস্থিতি আপনি দেখছেন? দেখুন, আজকে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব, ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সকাল থেকেই বিশেষ প্রার্থনার আয়োজন করা। সকাল 7টায় একটি বিশেষ প্রার্থনা হয়েছে, সেখানে জনসমাগম কম হলে এখন কিন্তু অনেকেই এখানে আসছেন। বেলা 9টার সময় দ্বিতীয় যে বিশেষ প্রার্থনা সেটি কিন্তু শুরু হয় এবং সেটি চলছে। এখানে কিন্তু এখন আমরা দেখছি যে তারা কিন্তু এখানে সব থেকেই যারা এসেছিলেন তারা প্রথম পর্যায়ে চলে গেল, দ্বিতীয় পর্যায়ের আসছেন এবং এই সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। তারা মূলত এখানে আসছেন তাদের আজকে সারাদিনের যেই কর্ম পরিকল্পনা, তারা যেটি বলছেন সকালবেলা তারা এখানে এসে এই গির্জায় এসে তারা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান বিশেষ প্রার্থনা সেটি তারা করবেন। তারপরে তাদের যে বিভিন্ন রকমের আজকে সারাদিনে খাওয়া দাওয়া বা পরিবার পরিজন নিয়ে এক বাসা থেকে আরেক বাসায় যাওয়া, যে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় উৎসবকে তারা যেভাবে পালন করে থাকেন সেটি তারা করবেন। এবং যদি দেখায় যে এই গির্জার ভেতরের যে অংশ যেখানে বিশেষ প্রার্থনাটি অনুষ্ঠিত হচ্ছে তার বাইরেও কিন্তু বিপুল পরিমাণে মানুষ তারা কিন্তু অবস্থান করছেন। তারা এখানে যে বিশেষ প্রার্থনা রয়েছেন সেটিতে তারা অংশগ্রহণ করেছেন এবং করোনাকে সামনে রেখে কিন্তু মেলা যেটি হয়ে থাকে প্রত্যেক বছর বা জাঁকজমকপূর্ণ যেটি হয়ে থাকে কিন্তু কিছুটা কমতি রয়েছে। গত 2 বছরের তুলনায় কিন্তু এবছর বলা যায় যে আয়োজনটা বেশ জাঁকজমকপূর্ণ করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন রকমের সবুজ, লাল, বিভিন্ন রঙের কারুকাজ দিয়ে কিন্তু আঁকা হয়েছে, বিভিন্ন কাগজ দিয়ে এখানে সাজানো হয়েছে, লাইটিং করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই উৎসবটিকে উৎসবে পরিণত করার জন্য গত 2 বছরে করোনার কারণে থাকলেও এবার কিন্তু করোনা সংক্রমণ কারণে উদযাপন করা হচ্ছে। সবাইকে সামাজিক দূরত্ব করার পাশাপাশি কিন্তু তারা কিন্তু অনুষ্ঠানটি করছেন, যেটি আসলে তারা বলছেন, ধর্মীয় গুরুরা যেটি বলছেন যে এই দেশের বা সারা বিশ্বের সকলের উপরে শান্তি বয়ে যাক, সেটি কিন্তু আজকের এই বিশেষ প্রার্থনায় প্রধানভাবে তারা কিন্তু প্রার্থনা করছেন এবং করোনা মহামারী যাতে চলে যায় সেটি নিয়ে তারা প্রার্থনা করছেন। তেজগাঁও থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন খালেদ রায়হান। এবার বড়দিনের আরো আয়োজন নিয়ে আমরা জানবো সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, ভক্ত উপস্থিতি কেমন দেখছেন, আর সবাই কতটুকু স্বাস্থ্যবিধি মানছে সেখানে? সবাইকে প্রথমে বড়দিনের শুভেচ্ছা। এবং এই বড়দিন উপলক্ষে সিলেটের খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের পরিবারের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার বইছে। এই মুহূর্তে আমি রয়েছি সিলেট প্রেসবিটেরিয়ান চার্চে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রেসবিটেরিয়ান চার্চ কিন্তু বর্ণিল রঙে সাজানো হয়েছে। বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি এখানে করা হয়েছে, ক্রিসমাস ট্রি গুলোকে নানাভাবে সজ্জিত করা হয়েছে এবং প্রচুর লাইটিং করা হয়েছে। আসলে মূলত সন্ধ্যার পরে এই যে আসল সাজসজ্জা সেটি প্রকাশিত হবে। এছাড়াও যদি বলে থাকি, এই চার্চের বাইরে গোশালা স্থাপন করা হয়েছে, প্রত্যেকটি পরিবারে গোশালা স্থাপন করা হয়েছে এবং ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সকলের মধ্যেই কিন্তু একটি আনন্দের জোয়ার বয়ে চলেছে। আপনাদের জানিয়ে রাখবো যে রাত 12টা 1 মিনিটেই মূলত প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয় এই চার্চে। তার পরবর্তী পর্যায়ে কেক কাটা হয় এবং সকালবেলা আর কিছুক্ষণ পরেই মূলত একটি বিশেষ প্রার্থনা রয়েছে, নগর কীর্তন রয়েছে এবং তারপরে কেক কেটে উদযাপন করা হবে। এর পাশাপাশি প্রত্যেকটি পরিবারেই কিন্তু কেক কাটা হয়, নানা ধরনের পিঠা তৈরি করা হয়, একে অন্যের
সাথে পিঠা আদান প্রদান করেন এবং বিকেল বেলা এবং সন্ধ্যার পরবর্তীতে এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। তো সিলেট প্রেসবিটারিয়ান চার্চ ছাড়াও সিলেটের যে ক্যাথলিক মিশন রয়েছে এবং খ্রিস্ট ধর্মাবলম্বী যেগুলো চার্চগুলো রয়েছে প্রত্যেকটি চার্চে কিন্তু বর্ণিল আয়োজনমালা আয়োজন করা হয়েছে, যাতে করে এই দিনটিকে নানাভাবে তারা উদযাপন করতে পারে। পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। প্রত্যেককে মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে, যেহেতু গত বছর আসলে করোনার সংক্রমণের কারণে এই উৎসবটি বর্ণিলভাবে তারা করতে পারেনি, তবে এবছর তারা বর্ণিলভাবে আয়োজন করতে চায়। পাশাপাশি উন্নত দেশগুলোতে ওমিক্রনের যে ধরনের তৎপরতা দেখা দিয়েছে সেই বিষয়টি মাথায় রেখেও কিন্তু এখানটায় যিনি প্রধান পুরোহিত রয়েছেন তিনি প্রার্থনা করেছেন। পাশাপাশি বৈশ্বিক শান্তি এবং সকলের শান্তি কামনায় সকলেই কিন্তু প্রার্থনায় মিলিত হয়েছেন। তো এই মুহূর্তে এই ছিল সিলেটের বড়দিন উপলক্ষে আনুষ্ঠানিকতার সর্বশেষ তথ্যাবলী। পরবর্তী বুলেটিনে হয়তো বা আপনাদের সিলেটের এই বর্ণিল আয়োজন সম্পর্কে আরো জানাতে পারবো। মাধব, আপনাকেও বড়দিনের শুভেচ্ছা। সিলেট থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মাধব কর্মকার। বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। করোনার ওমিক্রনের সংক্রমণ ও আতঙ্কের মধ্যেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি। তবে করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ মেনেই চলছে আনুষ্ঠানিকতা। যিশুর শৈশবকাল কাটানো ইসরায়েলে নাজারেত শহর সাজানো হয়েছে বড়দিনের বর্ণিল আয়োজনে। যিশুর জন্মস্থান বেথলহামেও চলছে বড়দিনের বিভিন্ন আয়োজন। বড়দিন উপলক্ষে বার্ষিক মেলা ও বিশেষ বাজার বসেছে বিভিন্ন শহরে। ভ্যাটিকান সিটিতে শুক্রবার থেকেই শুরু হয়েছে বড়দিন উদযাপন। প্রায় 2000 মানুষকে একত্রিত করে বড়দিন উদযাপন শুরু করেন পোপ ফ্রান্সিস। এদিকে হংকংয়ে বড়দিন উপলক্ষে 66 ফুট উঁচু ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। আনন্দ উল্লাসের মাছ দিয়ে দেশটিতে উদযাপিত হচ্ছে বড়দিন। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রান্ত নিষেধাজ্ঞার বিশ্বজুড়ে 2000 অধিক ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ক্রিসমাস মৌসুমে ভ্রমণ বিড়ম্বনায় পড়েছে লাখ লাখ যাত্রী। ক্রিসমাসের প্রাক্কালে ইউএস এয়ারলাইন্স বলছে ক্রুদের অনেকে করোনা পজিটিভ হওয়ায় কর্মী সংকটে ভুগছে তারা। এদিকে ইউনাইটেড এয়ারলাইন্স বলছে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধি তাদের ফ্লাইট পরিচালনাকারী ও ক্রুদের মধ্যে সরাসরি প্রভাব ফেলেছে। ফ্লাইট অ্যাওয়ার ওয়েবসাইট অনুযায়ী 24 ডিসেম্বরের জন্য নির্ধারিত শত শত মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়াতেও শুক্রবার হাজার হাজার উৎসব যাত্রা বাধাগ্রস্ত হয়েছে। সিডনি ও মেলবোর্ন থেকে অন্য শহরগুলোতে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল হয়েছে। বিশ্বে করোনা একদিনে প্রাণহানি হয়েছে 5476 জনের। নতুন শনাক্ত হয়েছে 8,03,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 54,08,000। মোট আক্রান্ত হয়েছে 27,93,00,000-এরও বেশি। বিশ্বে করোনা একদিনে সর্বোচ্চ 998 জনের প্রাণহানি হয়েছে রাশিয়ায়। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ কমেছে 9% ও মৃত্যুর হার কমেছে 10%। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,92,000-এর বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে সেখানকার স্বাস্থ্যকর্মীরা করোনার উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ হলে অন্তত 7 দিন কোয়ারেন্টিনে থেকে আবার কাজে ফিরতে হবে। একদিনে 731 জনের প্রাণহানি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে 50% ও মৃত্যু বেড়েছে 4%। বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটিতে এসেছে নানা পরিবর্তন। সবচেয়ে আলোচিত ক্রিকেট অপারেশনসে আকরাম খানের জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুসকে। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টের চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন জেমি সিডন্স। বাড়ানো হচ্ছে নারী ক্রিকেটারদের বেতনও। শীতের বিকেলে উত্তপ্ত বিসিবি কার্যালয়। ক্রিকেটকে এগিয়ে নিতে কোন বিভাগের দায়িত্ব কাকে দেয়া হবে তা ঠিক করতেই গুরুত্বপূর্ণ সভাতে নাজমুল হাসান পাপন। পরিচালকদের সেই সভা চলল 3 ঘন্টার বেশি সময় ধরে। জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়েছেন বিসিবি সভাপতি, যেখানে বড় চমক ক্রিকেট অপারেশনস, মিডিয়া কমিটি ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্টে। লাস্টের হলো শুধু আপনার ক্রিকেট অপারেশনস, বুঝতেই পারছেন একটা নামই এখনো শুনেন নাই। কাজে আমরা এটা জালাল ইউনুস, উনি জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। আম্পায়ার্স কমিটি, এটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখানে আমাদের নতুন এবার ইলেক্টেড হয়েছে ইফতেখার রহমান মিঠু। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড,
জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে। এটা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। বিশ্বকাপের পর থেকে টানা ব্যর্থ বাংলাদেশ দল, যেখানে বড় কারণ ব্যাটিং দীনতা। ব্যর্থতা থেকে বেরিয়ে সাফল্য পেতে ব্যাটিং পরামর্শক ঠিক করে ফেলেছে বিসিবি। 2007 থেকে 2011 4 বছর কাজ করে যাওয়া জেমি সিডন্সকে ফিরিয়ে আনছে বিসিবি। নারী ক্রিকেটারদের বেতনও বাড়ানো হচ্ছে উল্লেখযোগ্য হারে। জেমি সিডন্সকে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় করবে, কি করবে সেটা এখনো ফাইনাল করা হয়নি, এবং আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়তোবা সবকিছু ঠিক থাকলে সে আমাদের এখানে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে জয়েন করবে। 33%ও ইনক্রিজ করা হচ্ছে। সো আমরা মেয়েদের স্যালারিটাকে রিভাইজ করছি, বিশেষ করে যারা ভালো করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এগুলোতেই আমরা বেশি জোর দিয়েছি। শেখ হাসিনা স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু করতে চায় বোর্ড। ক্রিকেটার তৈরিতে আন্তর্জাতিক ভেন্যুগুলোর সংস্কার সহ সারা দেশে আরো 10টি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। আকরাম খানের ছেড়ে দেওয়া পদে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। দায়িত্ব পেয়ে ড্রেসিং রুমে স্বাস্থ্যকর পরিবেশ আনার লক্ষ্য জালাল ইউনুসের। ক্রিকেটের স্বার্থে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নবনিযুক্ত ক্রিকেট অপস চেয়ারম্যান। ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকতে চান না আকরাম খান, এমন খবরে সরগরম ছিল বিসিবি। দীর্ঘ সভা শেষে এলো বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত, পরিবর্তন এসেছে ক্রিকেট অপারেশনসে। 8 বছর দায়িত্ব পালন করা আকরাম খানকে হটিয়ে চমক দিয়ে নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস। জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ক্রিকেট বোর্ডের সবচেয়ে গুরু দায়িত্ব ক্রিকেট অপারেশনসের। নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ নিয়োগের মতো কঠিন কাজ সামলাতে হয় এই ডিপার্টমেন্টকে। ব্যর্থতায় সমালোচনাও হয় বেশি। ক্রিকেটের সমস্যা কাটাতে নতুন চেয়ারম্যানের পরিকল্পনা কি? আমি চাই ন্যাশনাল টিমের যে ড্রেসিং রুমটা আছে, এই ড্রেসিং রুমটা হেলদি আমি একটা অ্যাটমসফিয়ার দিতে চাই। তো আমার ওইটাই টার্গেট। হেলদি অ্যাটমসফিয়ার মানে ব্যাপক একটা কথা। সেখানে সবাই, এখানে ক্রিকেট ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট থাকে, প্লেয়াররা থাকে, আমাদের স্টাফ থাকে, তাদের নিয়ে যখন যদি একটা আমরা হেলদি অ্যাটমসফিয়ার থাকে, তার মানে ক্রিকেটটা ইজ অন দ্য রাইট ট্র্যাক। ক্রিকেটে সুদিন ফেরাতে যে কোনো চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত জালাল ইউনুস। পরিস্থিতি অনুকূলে রেখে ভারসাম্য আনার প্রতিশ্রুতি নতুন চেয়ারম্যানের। ক্রিকেটের স্বার্থে আমাকে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ডেফিনেটলি আমি নিব। তবে অনেক সময় ডেফিনেটলি অনেক কিছু সার্কামস্ট্যান্সেসটা এমন থাকে, অনেক সময় হয় না, সিচুয়েশনটা হয় না, হয়তো সময় লেগে যায়। অনেক সময় হয় যে মিসকমিউনিকেশনের জন্য হয়, কমিউনিকেশন গ্যাপের জন্য থাকে। এই গ্যাপগুলো যাতে আমরা যদি কভার করে ফেলতে পারি, ডেফিনেটলি আমার মনে হয় কোনো সমস্যা হবে। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এইচপি ও এ দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নতুন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 দিন কোয়ারেন্টিনের পর ক্রাইস্টচার্চে অনুশীলনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার ক্রাইস্টচার্চ ছেড়ে প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে গেছে মোমিনুলরা। বায়ু বাবলের মধ্যে থেকে বিমান যাত্রা করে পুরো দল। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। বে ওভালের 2 নম্বর মাঠে হবে সেই ম্যাচ। কর্নার আঘাতে এক পর্যায়ে সংখ্যা দেখা দিয়েছিল সিরিজ নিয়ে, তবে বাধা অতিক্রম করে মাঠে গড়াতে যাচ্ছে খেলা। খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি, এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুক্রবার মেয়র কাপের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্রিকেট, ফুটবল ও ভলিবল এই 3 ইভেন্টে অংশ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডের 54টি দল। ফুটবলের উদ্বোধনী ম্যাচে 33 নম্বর ওয়ার্ড 3-0 গোলে হারায় 37 নম্বর ওয়ার্ডকে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।